কন্টেন্টকে কিং বলা হয় এসইওর ভাষায়। তো যার কন্টেন্ট যত ভালো হবে তার কিন্তু রেজাল্ট তত ভালো আসে, তার ওয়েবসাইট তত র্যাঙ্কিং এ হেল্প পায়। তো শুধু ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে পোস্ট করলাম, এতে করে যে সবকিছু আমরা পেয়ে যাব, আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে খুব সহজে, ব্যাপারটা কিন্তু তা না। একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর পিছনে আপনাকে ওয়েবসাইট কাস্টমাইজেশন কেমন হলো, ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি করলেন কিনা, ওয়েবসাইটের ডোমেনের নেমটা এসইও ফ্রেন্ডলি কিনা, ওয়েবসাইটে সিকিউর আছে কিনা, ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ গুলো আপনি ভালোভাবে করছেন কিনা, দেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর উপর ভিত্তি করে আপনি কন্টেন্ট রাইটিং করেছেন কিনা, দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো আমরা যখন একটা ফুল এসইওর দিকে এগিয়ে যাই তার আগে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয় যে আমরা মূলত কোন কোন ধাপে যাব, আমরা কন্টেন্ট রাইটিংটা কিভাবে করব, সেই কন্টেন্টে কিওয়ার্ডের ডেনসিটিটা কেমন হবে। একটা কন্টেন্ট লিখলাম, কেউ একজন ক্লায়েন্ট আমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিল, একটা টপিক দিয়ে দিল, আমি কন্টেন্টটা লিখে ফেললাম। এইভাবে লিখলে কিন্তু একটা কন্টেন্ট র্যাঙ্কিং হবে না। আমার কম্পিটিটর যারা আছে সেসব কম্পিটিটরদের একটু অ্যানালাইসিস করতে হবে। সে টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট লিখলো, তার কন্টেন্টে সে কতবার কিওয়ার্ড গুলো বসাইলো, হ্যাঁ, তার হচ্ছে সে যে ওয়েবসাইটে পোস্ট করছে সে পোস্টের টাইটেলটা কি, প্রত্যেকটা জিনিসকে আমার আগে কি করতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে। তো আমরা যদি এই বিষয়গুলো প্রপার ভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা একটা বেটার কন্টেন্ট রাইটিং করতে পারবো, এবং সেই কন্টেন্টটা নিয়ে মূলত আমরা আমাদের এসইও কাজগুলো করতে পারবো। তো আমরা যদি এখন এসইওর দিকে এগিয়ে যেতে চাই, আমরা আজকে থেকে শুরু করব অন পেজ এসইও। অন পেজ এসইও আমরা এসইও টাইপ সম্পর্কে জেনেছিলাম অনেক আগে, যে এসইও টাইপ কয়টা মনে আছে আমাদের? এসইও টাইপ সাধারণত জি কয়টা স্যার। হয়, বলেন কয়টা? তিনটা হয়। তিনটা। হ্যাঁ, তিনটা হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল। ইস্যু। তো ওই তিনটা এসইও যদি আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি তাহলে ওই তিনটা এসইওর মাধ্যমেই কিন্তু আমরা একটা ওয়েবসাইটকে খুব সহজেই গুগলে ওয়েব র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। তো যেহেতু আমাদের ওয়েবসাইট রেডি, আমরা কন্টেন্ট তৈরি করে ফেলেছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, তো সেই ক্ষেত্রে এখন আমরা চাইলে অন পেজ এসইও দিকে এগিয়ে যেতে পারি, মানে আমরা এখন চাইলে অন পেজ এসইও করতে পারি। এখন কথা হচ্ছে অন পেজ এসইও জিনিসটা কি? আমি আপনাদেরকে এটা ডেফিনিশন দিয়ে একদম প্রথম এসইও ফান্ডামেন্টাল ক্লাসেও বুঝিয়েছিলাম। তারপরে যদি বুঝাই, অন পেজ এসইও মানে হচ্ছে একটা ওয়েবসাইটে বা একটা ব্লগে প্রবেশ করে আমরা ম্যানুয়ালি যে কাজটা করে থাকি, অর্থাৎ একটা পোস্টে ইমেজ অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, কিওয়ার্ড অপটিমাইজেশন, রিডেবিলিটি অপটিমাইজেশন, এই যে যাবতীয় জিনিসগুলো যেগুলো করি, এই পুরোটাকে মিলিয়েই বলা হয় অন পেজ এসইও। এখন অন পেজ এসইও করতে গেলে মূলত কি লাগে? অন পেজ এসইও করতে গেলে একজন ক্লায়েন্ট থেকে তার ওয়েবসাইটের লগ ইন বা অ্যাডমিন অ্যাক্সেস যেটাই বলে, এটা আমার লাগবে। এই লগ ইন বা অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া আমরা অন পেজ এসইও করতে পারবো না। তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যে এসইওটা আমাকে করতে হবে সেটাকেই কি বলে, অন পেজ এসইও বলে। এখন অন পেজ এসইও সাধারণত প্রতিটা পোস্ট কে করতে হয়, মানে পার পোস্ট ধরেন আপনার ওয়েবসাইটে টোটাল পোস্ট আছে কয়টা, 20টা। এখন এই 20টা পোস্টকেই আপনাকে ইন্ডিভিজুয়ালি অন পেজ এসইওর আওতায় নিয়ে আসতে হবে। আপনি একটা পোস্টকে অন পেজ এসইও করা মানে যে আপনি পুরো অন পেজ এসইও করে ফেলছেন, ব্যাপারটা কিন্তু তা না। প্রত্যেকটা পোস্টকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আপনাকে অন পেজ এসইও কমপ্লিট করতে হবে। তার মানে এটাও কিন্তু একটা লেন্দি প্রসেস। এখন ক্লায়েন্টরা পেমেন্টটা ওইভাবেই করে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার ওয়েবসাইটে টোটাল 20টা 30টা কি আছে, পোস্ট করা আছে, আমি চাই যে আমার এই প্রতিটা পোস্ট আপনি অন পেজ এসইও করে দেন। তো যখন ক্লায়েন্ট আপনাকে এই কাজটা দিবে, প্রতিটা পোস্টের ফোকাস কিওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে। ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড গুলো আপনাকে দিয়ে দিবে। তো ফোকাস কিওয়ার্ডটা যখন দিবে তখন সে ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আপনাকে কি করতে হবে, অন পেজ এসইওটা পরিপূর্ণ কমপ্লিট করতে হবে। তো ফোকাস কিওয়ার্ড জিনিসটা কি? ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে আমার মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, সেটা হচ্ছে ক্লায়েন্টের। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি যে পোস্টটা করেছি সেই পোস্টটা আসলে র্যাঙ্ক করানোর জন্য কোন ধরনের ফোকাস কিওয়ার্ড ব্যবহার করলে আমার জন্য ভালো হয়,
সেটা একটু আমাকে জানান। বুঝতে পারছি? এরকম একটা আইডিয়া সে নিতে পারে আপনার থেকে। সে বললো যে আমি ফ্যাশন নিয়ে কাজ করি, বা সে বললো যে আমার এই পোস্টটা আমি জুয়েলারি নিয়ে করেছি। এখন এই পোস্টটাকে র্যাঙ্কিং এর জন্য অন পেজ এসইওতে কি জুয়েলারি কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা। এখন আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ করে আসছি, কিওয়ার্ড ক্লাসে আমি বলেছিলাম যে একটা কিওয়ার্ডে কি কি থাকলে আমরা বুঝবো যে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যেতে পারে, বা একটা কিওয়ার্ডে কোন কোন বিষয়গুলো আমার মাথায় রেখে দেন হচ্ছে আমাকে মাঠে নামতে হবে। সো আশা করি এই টপিক গুলো আপনারা জানেন, বুঝেন। যারা বুঝেন না প্রিভিয়াস ভিডিও গুলো আবার রিভাইজ করবেন, তাহলে বুঝে যাবেন। তো প্রত্যেকটা পোস্টের জন্য কি থাকবে, ক্লায়েন্টের আলাদা আলাদা ফোকাস কিওয়ার্ড থাকবে, সেই ফোকাস কিওয়ার্ডটাকে টার্গেট করে মূলত আমরা অন পেজ এসইও কমপ্লিট করবো। তো অন পেজ এসইও পোস্ট করার সময় করা যায়, আবার ক্লায়েন্টের যদি অলরেডি প্রিভিয়াস পোস্ট করা থাকে সেই প্রিভিয়াস পোস্টকে আপনি অন পেজ এসইও করতে পারবেন। তার মানে প্রিভিয়াস পোস্ট প্লাস নিউ পোস্ট, যেটাই করেন না কেন সেটাকেই আপনি অন পেজ এসইও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা একদম প্রথম দিকেই আপনাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েশন দেখিয়েছিলাম, আমরা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছিলাম, এবং পাশাপাশি সেখানে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার, মনে। জি স্যার। এই যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা কোনো এসইও কিন্তু এখনো করি নাই। সেই ওয়েবসাইটটাকে কোন কিওয়ার্ডের আওতায় আমরা হচ্ছে র্যাঙ্কিং এ দিয়ে আসবো, কতগুলো পোস্ট করেছি সেই পোস্ট গুলোকে আমরা কোনো এসইও করি নাই। এখন প্রত্যেকটা জিনিস যদি আমরা এসইও করতে চাই, বা প্রত্যেকটা পোস্টকে যদি আমরা এসইও করতে চাই, তাহলে কিভাবে করব এই জিনিসগুলো আমরা দেখবো। তো অন পেজ এসইও কনসেপ্টটা কিন্তু অনেকটাই easy। আপনি যদি সহজ করে চিন্তা করেন এটা একটা ক্লাসই এনাফ, একটা ক্লাসের বাইরে যেতে হবে না। কিন্তু অফ পেজ এসইও কথা চিন্তা করলে কিন্তু আমাদের প্রসেসটা একটু বেশি, একটু লেন্দি। কারণ ওখানে অনেক টাইপের ব্যাকলিংস থাকে, প্রত্যেকটা ব্যাকলিংস হাতে কলমে যদি আপনি না করেন, না বুঝেন, তাহলে কিন্তু বোঝা অনেকটা কষ্ট। তো আমরা এটার দিকে একটু ফোকাস করব যে অন পেজ এসইওটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আজকে আমরা দেখবো। তো আপনাদের মনে আছে আশা করি যে আমরা একদম প্রথম দিকে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম প্যানথিয়ন সাইটের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং 48 এরকম একটা ডোমেনের আন্ডারে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম। এবং সেই ওয়েবসাইটে আমরা হচ্ছে ব্লগ থিম দিয়েও কাজ করেছি, পাশাপাশি ব্লগটাকে ডিলিট করে আমরা ই কমার্স ওয়েবসাইটও কনভার্ট করে কাজ করেছিলাম। তো আমরা আজকে সেটাই দেখবো যে এটার মাধ্যমে আমরা কিভাবে অন পেজ এসইওটা করতে পারি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে কিসের মাধ্যমে তৈরি করা, এটা কোন ধরনের ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। সিএমএস? স্যার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আমাদের সিএমএসটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা স্যার ওয়ার্ডপ্রেস আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করেছিলাম। সব ধরনের ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেস দিয়ে হয়? হয় না। এরকম হাজার হাজার সিএমএস আছে। একদম প্রথম দিকের ক্লাসগুলো আবার একটু দেখবেন, ওখানে আমি সিএমএস নিয়ে আলোচনা করেছিলাম, সিএমএস জিনিসটা কি, সিএমএস এর ধরন কেমন, কত টাইপের সিএমএস আছে, হ্যাঁ কোনটা আমরা ওয়ার্ডপ্রেসটা কেন ব্যবহার করি, টু জেড আমি কিন্তু ওখানে ক্লিয়ার করেছিলাম আপনাদেরকে। তো আমরা আজকে যেহেতু ওয়ার্ডপ্রেস, আমরা যেহেতু প্রথম থেকে ওয়ার্ডপ্রেস শিখেছি, আর ওয়ার্ডপ্রেস নিয়েই যেহেতু আমরা এসইও দিকে আগাচ্ছি, সো আমাদের ওয়েবসাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সো আমরা ফোকাসটা এখন আপাতত দিব যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে অন পেজ এসইওটাকে কিভাবে কমপ্লিট করতে হয়। এখন বলতে পারেন যে স্যার সব ক্লায়েন্ট তো ওয়ার্ডপ্রেস এর হবে না। অনেক সময় বলতে পারে কোনো ক্লায়েন্ট যে আমার হচ্ছে একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করা, আমার শপিফাই দিয়ে করা। শপিফাই এর মাধ্যমেও অন পেজ এসইও করা যায়। হ্যাঁ বলেন তো কি বলবেন। স্যার যদি কোডিং করা ওয়েবসাইটে ওয়ান পেজ এসইও করি তাহলে কি করতে পারবো? এটা নিয়ে তো কথা বলতেছি, শেষ করি আমি। জি জি, সেজন্য আর কি হাতটা নামিয়ে ফেললাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস, শপিফাই, কোডিং সবগুলোর মাধ্যমে আপনি অন পেজ এসইও করতে পারবেন। এখন নরমালি আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর মাধ্যমে একটা অন পেজ এসইও করি, সেখানে আমরা কিছু প্লাগইন ব্যবহার করি। প্লাগইন কি আমাদের মনে আছে? জি স্যার, একদম শর্ট করে বুঝাইছিলাম আপনাদের, বলেন তো কেউ একজন প্লাগইন জিনিসটা কি?
স্যার প্লাগ ইন হচ্ছে ওই যে সফটওয়্যারের মতো, ওইটা হচ্ছে আর কি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আমি কি বলছিলাম মনে আছে আপনাদের? স্যার ওয়ার্ডপ্রেসের প্লে স্টোর ওপেন WordPress সোর্স। হ্যাঁ one স্যার, kind of প্লাগইন এটা হচ্ছে একটা ওপেন সোর্স একটা মাধ্যম আর কি, ই কমার্সের জন্য ব্যবহার করা হয়। ই-কমার্সে চলে গেলেন কেন? স্যার ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন বা ডিজাইন কিভাবে কিভাবে কাজ করবে এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমরা প্লাগইন না ইউজ না, করি। এটা তো থিমের মাধ্যমে আমরা করি। ডিজাইনের ক্ষেত্রে প্লাগইনের বিষয়টা তেমন টেনে না আনাই ভালো। প্লাগইনটা হচ্ছে একদম সহজ করে, যেটা একজনে বললেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লে স্টোর। আমার ওয়েবসাইটে যা যা লাগবে কোনো কাজের ক্ষেত্রে সেখান থেকে আমরা কিছু এলিমেন্ট কালেক্ট করতে পারি, যেটার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করতে পারি। এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা শিখেছি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অন পেজ এসইও করবো। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অন পেজ এসইও করতে গেলে সাধারণত সেটা আমরা প্লাগইনের মাধ্যমে করি। তো প্লাগইন কি কি প্লাগইন আছে যেসব প্লাগইনের মাধ্যমে আমরা এসইও করতে পারবো? তো ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের প্লাগইন আছে, তার মধ্যে পপুলার আছে ইয়োস্ট এসইও, এটার মাধ্যমে আমরা অন পেজ এসইও করতে পারি। তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটার মাধ্যমে আমরা অন পেজ এসইও করতে পারি। এই দুইটার নাম মনে হয় সবাই শুনছেন। আর আছে? আর কেউ জানেন? হ্যাঁ স্যার আছে, অল ইন ওয়ান আছে, হ্যাঁ, আরো অল ইন ওয়ান আছে, এটাও খুব পপুলার। আর কি আছে? স্যার আরো অনেক আছে, কিন্তু ওগুলা তো পপুলার না, ওই জন্য। হ্যাঁ, আপনি যখন অন পেজ এসইও করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, সাধারণত দেখবেন ক্লায়েন্ট এই তিনটা নিয়েই বেশি কাজ দেয়। ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে ভাই আমাকে ইউএসটি দিয়ে করে দেন, অনেক সময় বলবে যে আমাকে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দেন, অনেক সময় বলে দিবে যে অল ইন ওয়ান এটার মাধ্যমে আমাকে করে দেন। সো ক্লায়েন্ট যেভাবে বলবে আমাকে সে ওয়েতে যেতে হবে, সে ওয়েতে আমাদের কাজ করতে হবে। সো এটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে দেন হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করবো। অনেক সময় ক্লায়েন্ট কিছুই বলবে না, ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে বা আমি আপনাকে কন্টেন্ট দিচ্ছি, সবকিছু দিয়ে দিচ্ছি, আপনি পোস্ট করেন, পোস্ট করার সময় অন পেজ এসইওটা কমপ্লিট করে দিবেন। তো ওয়ার্ডপ্রেস এসইওর ক্ষেত্রে, অন পেজ এসইওর ক্ষেত্রে সাধারণত আমরা এই তিনটা প্লাগইনই ব্যবহার করে থাকি। এখন তিনটা প্লাগইন কি একসাথে ব্যবহার করতে পারবো না? যে কোনো একটা, হয় আপনাকে ইয়োস্ট ব্যবহার করতে হবে, না হয় র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করতে হবে, না হয় অল ইন ওয়ান। তবে এই তিনটার মধ্যে সব থেকে পপুলার হচ্ছে প্রথম দুইটা, ইয়োস্ট এসইও এবং হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো অনেক সময় ক্লায়েন্ট শুধুমাত্র বলবে যে ইয়োস্ট এর মাধ্যমে করতে চাই, এর বাইরে আমি করবো না। আবার অনেক সময় বলতে পারে যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমি করতে চাই, অন্য কোনো প্লাগইন আমি ব্যবহার করবো না। তো ক্লায়েন্ট যেটা বলবে, যে ওয়েতে আমাদের কাজ করতে বলবে, আমাদের সেই ওয়েতে কাজ করে যেতে হবে। তো প্রত্যেকটা জিনিস ইজি, আপনি একটা বুঝলে বাকি জিনিসগুলো বুঝবেন। তো এই প্লাগইন গুলোর কাজ কি? এই প্লাগইন গুলোর কাজ হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া। আপনি যখন আপনার ওয়েবসাইটে এই প্লাগইন গুলো ইনস্টল করবেন আর যখন অন পেজ এসইওটা আপনি করতে যাবেন, তখন এই প্লাগইন গুলো আপনাকে হেল্প করবে। কোথায় পরিবর্তন করতে হবে, কোথায় আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হবে, কোথায় কি করলে আপনার জন্য ভালো হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্ট। হ্যাঁ, এসইও ফ্রেমওয়ার্ক আরো আছে, এরকম অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেন হচ্ছে আমরা কাজ করব। এখন অনুযায়ী যেটা বলতেছিলাম যে সবাই তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে না, অনেকে আছে শপিফাই দিয়ে তৈরি করে। তো শপিফাই দিয়ে যেটা তৈরি করে সেটা কিভাবে করে? কেউ ট্রাই করছেন কখনো শপিফাই? না স্যার। হ্যাঁ স্যার। আমরা ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগইন বলি, সেটাতে শপিফাইকে কি বলা হয় জানেন? শপিফাইতে সেটাকে বলা হয় অ্যাপস। সেখানে আমরা নির্দিষ্ট কিছু অ্যাপস পাই, ওখানেও অন পেজ এসইও করার জন্য কিছু অ্যাপস আছে, সেসব অ্যাপস গুলো ইনস্টল করে আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। পাশাপাশি আমরা যদি কোনো কাস্টম ওয়েবসাইট নিয়ে কাজ করি, কাস্টম ওয়েবসাইট মানে হচ্ছে ডেভেলপারের মাধ্যমে তৈরি করা। একজন ডেভেলপার আপনাকে হচ্ছে একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করে দিবে। তো সেই কাস্টম ওয়েবসাইটে যদি আপনি অন পেজ এসইও করতে চান, তখন কোনো ধরনের প্লাগইন বা অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে মাথায় রাখতে হবে ফর্মুলা, ফোকাস, কিওয়ার্ড। তখন আপনার কিছু বক্স সে ক্রিয়েট করে দিতে পারে, সে তখন আপনাকে কোনো ধরনের প্লাগইন বা অ্যাপস তৈরি করে দিবে না, আপনার মাথা ইউজ করে আপনাকে কাজে লাগাইতে হবে। সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি, জেমিনি, এই ধরনের কিছু টুলস, এআই টুলস ব্যবহার করে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন।
তো সে কিছু খালি বক্স দিয়ে দিবে, ফোকাস কিওয়ার্ড এখানে বসান, মেটা ডেসক্রিপশন এখানে বসান, এগুলো মাথায় ধরে ধরে আপনার কাজ করতে হবে। তা আপনি যদি এই ওয়ার্ডপ্রেসের এই যে প্লাগইনের যে কাজগুলো আছে বা প্লাগইন যেভাবে ইনস্ট্রাকশন দেয়, প্লাগইনের ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা যেভাবে কাজ করি, এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনি শপিফাই নিয়েও কাজ করতে পারবেন, আপনি যে কোনো কাস্টম ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো একদম প্রথম দিকে আমরা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস বুঝে, যে ওয়ার্ডপ্রেসের কাজ জানে, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নাই, সে সব বুঝবে, সে সব পারে। সো ওইটাই আমরা একটু মাথায় রাখবো, মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করবো। আপনারা সবাই ওয়ান পেজ এসইও অলরেডি যখন অফলাইন ক্লাস হয়েছিল আপনারা এগুলো দেখেছেন, তারপরে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা অন পেজ এসইও করবো, সো আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে গেলে কি লাগে এটা আপনারা জানেন। এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা আমরা আগে তৈরি করেছিলাম, সেই ওয়েবসাইটের শেষে আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিন দেই বা ডাব্লিউপি লগ ইন দেই, তাহলে আমাদের ওয়েবসাইট লগ ইন করার ওভারভিউটা চলে আসে। যেমন ফেসবুকে আমরা লগ ইন করতে চাইলে সরাসরি facebook.com লিখে সার্চ করি, দেখবো যে সেখানে লগ ইনের অপশন আসে। ব্যাপারটা এরকম যে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে চাই, তাহলে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএল এর পর ডাব্লিউপি অ্যাডমিন এটা দিয়ে আমাদের লগ ইন করা ম্যান্ডেটরি করতেই হবে। সো এটা আমরা একটু মাথায় রেখে কাজ করবো। তো এই যে আমি আমার ওয়েবসাইটে পোস্ট করলাম, ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখন আমার কাজ হচ্ছে কি অন পেজ এসইও কমপ্লিট করা। তো অন পেজ এসইও করতে গেলে আমরা জানি যে এখান থেকে আমাদের পোস্টে যেতে হবে, পোস্টে গিয়ে অন পোস্ট, এখানে গিয়ে দেখতে হবে আমার কোনো পোস্ট করা আছে কিনা। তো এখানে একটা লেখা আছে পেজ, তারটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো বাই ডিফল্ট ছিল। এগুলো যখন আমরা ওই যে ই কমার্সে কনভার্ট হয়েছিলাম, এগুলো বাই ডিফল্ট এখানে দেওয়া ছিল। এগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে সিলেক্ট করব, বাল্ক অ্যাকশনে যাব, রক্তত্রাস, অ্যাপ্লাই রিপোর্ট, ডিলিট হয়ে যাবে। আমি মনে করি আপনাদের মনে আছে এগুলো, যে একটা ওয়েবসাইটের পেজ ক্যাটাগরি কিভাবে পোস্ট করতে হয়, পোস্ট করার সময় কিভাবে ক্যাটাগরি চুজ করতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, এগুলো আশা করি আপনাদের মনে আছে। যদি মনে না থাকে, একদম প্রথম দিকের ক্লাসগুলো দেখবেন যখন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস নিয়েছিলাম। তো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে প্রথমে ক্লাস নেওয়ার কারণই হচ্ছে, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস নিয়েছিলাম এই কারণেই যেন এখন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম দিকেই যদি আপনারা ওই জিনিসগুলো নোটগুলো যদি নিতে পারেন, যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট নিয়ে আমাদের প্রতিনিয়ত কাজ আছে, যেন পরবর্তীতে আপনার প্রবলেম না হয়, আপনার বুঝতে সুবিধা হয়, সেজন্য মূলত আমি ওয়ার্ডপ্রেস দিয়ে জার্নিটা শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা, একটু লাইনে থাকেন তো সবাই, আমি আপনাদের ওই প্রেজেন্টের একটা স্ক্রিনশট নিয়ে এটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু লাইনে থাকেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে পোস্ট যেগুলো বাই ডিফল্ট ছিল এগুলো আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন অন পেজ এসইও করার জন্য আমরা যে টুলস এর যে প্লাগইন গুলোর নাম বললাম, এগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটাই ইনস্টল করে আপনি কাজ করতে পারেন। তো আমরা একটা একটা করে দেখবো, দেন হচ্ছে আমরা চেষ্টা করব কাজ কিভাবে করা যেতে পারে, বা কি কি প্রবলেম থাকে, বা কি কি প্রবলেম সলভ করলে আমরা অন পেজ এসইওটা পরিপূর্ণ হবে। তো অন পেজ এসইওর জন্য যেটা বললাম, ওয়ার্ডপ্রেসের যে তিনটা প্লাগইনের কথা বললাম, এই তিনটা প্লাগইনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউস্ট এসইও। আমরা ইউজটা দিয়ে একটু ট্রাই করি প্রথম, এটাকে একটু কপি করলাম। তো এই ইউস্ট এসইওটা আমি যদি সরাসরি গুগলে লিখে সার্চ করি, ইউস্ট এসইও, এই যে দেখেন এখানে প্রিমিয়াম লেখা আছে, হ্যাঁ। আমরা যদি ইউস্ট এর ওয়েবসাইটে যাই, এখানে যাওয়ার পর গো ইউস্ট এসইও প্রিমিয়াম, এখানে যদি যাই, এটার প্রাইসটা আমরা দেখতে পারবো যেটা আসলে মূলত প্রাইস কেমন নিচ্ছে। তো ইউস্ট এসইও এটা আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে পেইড ভার্সনও ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে ব্যবহার করলে লাভ,
ফ্রিতে ব্যবহার করলে হচ্ছে আপনাকে অল্প কিছু ইনস্ট্রাকশন দিবে, আর পেড ভার্সনে গেলে আপনাকে আরো অ্যাডভান্স অন পেজ এসইও করার জন্য সবকিছু আপনাকে সাজেশন দিবে যে এটা এভাবে করেন, এটা এইভাবে করেন। মানে ওই যে হাইলি সাপোর্ট বলে একটা প্রিমিয়াম সাপোর্ট আর হলো বেসিক সাপোর্ট, এমনটা আর কি। বাট আপনি ফ্রিতেই চাইলে যে সাপোর্টটা আপনি নিবেন এটাকে ব্যবহার করে কিন্তু আপনি অন পেজ এসইও পরিপূর্ণ কমপ্লিট করতে পারেন। মার্কেটে যারা আছে বেশিরভাগই কিন্তু ইওসের ফ্রিটা ব্যবহার করেই সার্ভিস দিচ্ছে, মানে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন। দেখেন প্রত্যেক মাসে সে $9 সামথিং নিচ্ছে, আর বিল নিচ্ছে প্রায় বছরে যদি হিসাব করেন $118 সম্ভবত। তার মানে হিউজ একটা অ্যামাউন্ট। তো ইওস্টের প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে আছে, যদি কখনো প্রয়োজন হয় আপনাদেরকে আমি প্লাগইনটা দিয়ে দিব। তবে সত্য হচ্ছে কাজ পাইতে হবে, কাজ পাইছেন এটার প্রমাণ আমাকে দিতে হবে, তখন আমি দিব। কারণ এর আগে আমি অনেক স্টুডেন্টকে দিছি, ওরা আবার নিয়ে অন্য জায়গায় সেল করে। সেল করেন, সেল কার কাছে করবেন? বায়ারের কাছে করবেন। এখন আপনাকে আমি এটা দিছি, আপনি যদি এটা 200-300 টাকায় সেল করে দেন এটা ভালো একটা জিনিস, তাহলে তো হইলো না। কারণ এটার মান তো বুঝতে হবে, এটার মান কেমন। তো যদি কখনো কাজ পান আমাকে বলবেন, আমি প্লাগইনটা দিয়ে দিব। আমি যখন প্লাগইনটা দিব আপনাকে একটা জিপ ফাইল করে দিব। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ওয়েবসাইটে এসে এটাকে ইনপুট করবেন। কিভাবে করবেন সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো এখানে যদি আসি, তো এটা তো দেখলেন যে এটা প্রিমিয়াম। তো শুধু এইটা না, আপনি ইউজ বলেন, র্যাঙ্কম্যাথ বলেন, অল ইন ওয়ান বলেন, প্রত্যেকটাই হচ্ছে এখানে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম মেম্বারশিপ আছে, নিয়ে কাজ করা যায় এবং ফ্রিতেও কাজ করা যায়। তো আমরা এই ইউজ এসইও দিয়ে যদি এসইওটা করতে যাই তাহলে কিভাবে করতে হবে? আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা জানি যে একটা প্লাগইন ইনস্টল করতে গেলে প্লাগইন অপশনে যেতে হয়। এখান থেকে অ্যাড প্লাগইন যে অপশনটা আছে সেই অ্যাড প্লাগইনে আমরা চলে যাব। এই যে অ্যাড প্লাগইনে আসলাম, এখানে এসে এই যে এখানে একটা অপশন দেখেন, আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে। তো যখন আপনি প্রিমিয়ামটা কিনবেন তখন তারা আপনাকে প্রিমিয়াম জিপ ফাইলটা এখান থেকে দিয়ে দিবে। যখন এখান থেকে দিয়ে দিবে তখন আপনি এইখানে হচ্ছে জিপ ফাইলটা আপলোড করতে পারবেন। এই যে আপলোড প্লাগইন যদি দেই তাহলে এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ এ প্লাগইন, যদি প্লাগইন থাকে তাহলে জিপ ফরম্যাটে এখানে আপলোড করো এবং সেটাকে ইনস্টল করো, তাহলে হয়ে যাবে। এই যে এখানে চুজ ফাইল দিয়ে আপলোড করবেন, ইনস্টল দিবেন, আপনার প্রিমিয়াম ভার্সনটা এখানে কাজ করবে। তো আর এখন যেহেতু আমাদের কাছে প্রিমিয়ামটা নাই, আমরা ফ্রিটা ব্যবহার করবো, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে প্লাগইনে এসে অ্যাড প্লাগইনে যাব এবং এই যে সার্চ প্লাগইন যে অপশনটা আছে এখানে এসে আমরা সার্চ করব। তো ইউজ এসইও এটা আমার কপি করা আছে, আমি জাস্ট এখানে দিলাম, এই যে দেখেন চলে আসছে। তো দেখেন ইউজ এসইও লিখে যখন আমি সার্চ করলাম সাথে সাথে কিন্তু ইউজ এসইওটা চলে আসছে। ইউজড এসইওর পাশাপাশি দেখেন র্যাঙ্কম্যাথ এসইওটা আমাদের এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে অল ইন ওয়ান এসইও এটাও চলে আসছে। তার মানে এই তিনটা কিন্তু খুবই পপুলার। এই তিনটার ভিতরে আপনি যদি দেখেন আহ যে রিভিউ কার বেশি, বলেন তো এখানে তিনটার মধ্যে রিভিউ কার বেশি? ইউজড ইওস্টের ইউজড। তার মানে ইউজড ইউজার অনেকটা বেশি, অনেক বেশি, এই যে প্রায় 7,000 রিভিউ আছে। এখন আর যে কয়টা রিভিউ দিছে এই কটাই যে ব্যবহার করে তা কিন্তু না। এখানে দেখাচ্ছে কিন্তু 10 মিলিয়ন প্লাস, মানে 10 মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার আছে যারা ইউজড এসইওটা দিয়ে তাদের কার্যক্রমগুলো করতেছে। আর র্যাঙ্কম্যাথে আছে প্রায় 3 মিলিয়ন, আর এটা তো 3 মিলিয়ন। এটা কিন্তু আর বেশি দিন নাই, র্যাঙ্কম্যাথকে ধরে ফেলবে কিন্তু। এটা পারফরমেন্স খুবই ভালো এই অল ইন ওয়ান এসইও। এটা এটা এই র্যাঙ্কম্যাথ থেকে এখন মোটামুটি এটা তো ইনস্ট্রাকশন ভালো দিচ্ছে। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? স্যার আমি ইউজ এসইও, আমাকে ধরেন একজন ক্লায়েন্ট কাজ দিল, কোনো ইনস্ট্রাকশন দিল না কোনটা ব্যবহার করতে হবে, তাহলে আমি কোনটা ব্যবহার করবো? এই তিনটার মধ্যে কাজ কোনটার ভালো? অবশ্যই ইউজটা একটু পপুলার, সেক্ষেত্রে ইউজটা ব্যবহার করতে পারে। তবে মেন পার্থক্য গুলো কি? ইউজড ইওস্ট হলো গ্রিন দেখায় আর র্যাঙ্ক ম্যাথ নাম্বার দেখায়। এখন নাম্বার যদি কম বেশি হয় ক্লায়েন্ট একটু ঝামেলা করতেই পারে, সেজন্য ইওস্ট দিয়েই সব করে। হ্যাঁ, ইউজড এসইও এই প্লাগইনটা যদি আমরা ব্যবহার করি তাহলে সে এসইওর স্কোর দেখায় কিসের মাধ্যমে? কালার সিগন্যালের মাধ্যমে। কালার কালার সিগন্যাল দিবে। আপনার এসইও যদি ভালো হয় তাহলে সে সিগন্যাল দিবে গ্রিন,
যদি আপনি সবকিছু কমপ্লিট করেন। আর যদি এসইউর স্কোর মোটামুটি হয় তাহলে সে অরেঞ্জ সিগন্যাল দিবে। আর যদি আপনার এসইউটা না হয় তাহলে সে রেড মার্ক করে দিবে, রেড। তার মানে ইউজড এসইউ যদি আমরা ব্যবহার করি তাহলে সে কালার দিয়ে আমাদের সিগন্যাল দিবে। যদি গ্রিন কালার আসে তার মানে ধরে নেবেন আপনার এসইউটা হচ্ছে। আর যদি অরেঞ্জ আসে তাহলে বুঝে যাবেন যে আপনার মিডিয়াম লেভেলে আছে। আর যদি রেড থাকে তাহলে বুঝে যাবেন আপনার এসইউটা এখন পর্যন্ত কি হয় নাই। আর র্যাঙ্ক ম্যাপ এবং অল ইন ওয়ান এসইউ, এই দুইটা আপনাকে দিবে হচ্ছে স্কোর, মানে ডিজিট। ডিজিটে আপনাকে স্কোর দিবে, নাম্বার ডিজিটের মাধ্যমে আপনাকে স্কোর দিবে। কতর মধ্যে দিবে সেটা হচ্ছে আউট অফ 100, 100-র মধ্যে সেই স্কোরটা আপনাকে দিবে। তার মানে আমি যদি র্যাঙ্ক ম্যাথ বা অল ইন ওয়ান এসইউটা ব্যবহার করতে চাই তাহলে সে হচ্ছে আমাকে স্কোর দিবে নাম্বারের মধ্যে, অর্থাৎ 100-র মধ্যে আমি টোটাল কত স্কোর পেলাম। এখন অনেক সময় র্যাঙ্ক ম্যাথ বা অল ইন ওয়ান এসইউ যখন আমরা ব্যবহার করি, ক্লায়েন্ট 100-র মধ্যে কখনো বলতে পারে যে আমাকে অ্যাটলিস্ট 70 স্কোর এনে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে স্কোরটা যেন 80 হয়। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমার 90 লাগবে। তো মোটামুটি আপনি যদি 80 উঠাইতে পারেন তাহলে 80 উঠাইলেই আপনার এটা গ্রিন সিগন্যাল দেখাবে, মানে গ্রিন কালার হয়ে যাবে স্কোরটা। আর যদি 70-র মধ্যে রাখেন তাহলে ইউলো দেখাবে। আর যদি 50 বা 40-এর মধ্যে রাখেন সেক্ষেত্রে এটা অরেঞ্জ বা রেড কালার এরকম একটা স্কোর আপনাকে দেখা দেবে। সো এটার ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা 80 স্কোর ওঠানোর পরও ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করতে চায়। কারণ ক্লায়েন্ট অর্ডারটা দেখে পছন্দ হয় না, কাজ দেখে পছন্দ হয় না, তখন ক্লায়েন্টরা বলে যে না আপনার কাজ হয় নাই। কিন্তু এই প্রবলেমটা যদি আপনি ইগনোর করতে যান যে না আমি 80 স্কোর বা 90 এটা আমি দেখাবো না, আমি দেখাতে চাই অ্যাকুরেট কাজ আমার হয়েছে, সেই ক্ষেত্রে আপনি একটু ট্রিক্স ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইউজড এসইউটা ব্যবহার করতে পারেন। তো ইউজড এসইউটা ব্যবহার করলে মোটামুটি 70-75% হয়ে গেলেও সে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিবে যে আপনার কাজ হয়ে গেছে। সো এই দিক দিয়ে একটা সুবিধা আপনার আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন ইউএসটি এর মাধ্যমে করব। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এই যে ইউএসটি এসইউ লিখে সার্চ করলাম। এখন এটা যদি ব্যবহার করতে চাই এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে ইনস্টল নাও লেখা আছে, এখানে জাস্ট ক্লিক দিব। দেন হচ্ছে আমরা জানি যে একটা প্লাগইন হোক থিম হোক সেটা ইনস্টল করলে হয় না, ইনস্টলের পাশাপাশি কি করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। তো আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক দিব, অ্যাক্টিভ ক্লিক দিলেই আমাদের প্লাগইনটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্লাগইন যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই প্লাগইনটাকে আমাদের সেটআপ করতে হবে। প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেল মানে যে, মানে আমি প্লাগইনটাকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দেওয়া মানেই যে প্লাগইনটা কাজ করবে ব্যাপারটা কিন্তু তা না। এটাকে সেটআপ করতে হবে। এই যে এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল ইউজড এসইউ, আমরা সাকসেসফুলি আমাদের প্লাগইনটাকে কি করলাম, ইনস্টল করলাম। এখন বলছে কনফিগারেশন কমপ্লিট করেন। তো এখান থেকে ওই যে প্রিমিয়াম ফিচার্সটা নেওয়া যায়। তো আমরা কনফিগার করব। কনফিগার করার জন্য এখানে স্টার্ট কনফিগারেশনে ক্লিক দিব। দেন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট টাইম কনফিগারেশন আসছে এসইউ ডাটা অপটিমাইজেশন। এখান থেকে এগুলো আপনারা কন্টিনিউ করে যাবেন, এগুলো কিছু করা দরকার নেই, এগুলো কন্টিনিউ দিয়ে যান। এখান থেকে আপনি চাইলে আপনার লোগোটা চেঞ্জ করতে পারেন, অর্গানাইজেশন নেম, ওয়েবসাইটের নেম এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো আমিও করলাম না, আপনারা করে নিবেন এগুলো। দেন হচ্ছে সোশ্যাল প্রোফাইল, আপনার যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় যদি সোশ্যাল প্রোফাইল থাকে সেসব প্রোফাইলের লিঙ্ক গুলো আপনি এখানে চাইলে ইনপুট করতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এগুলো সব সেভ দিয়ে যাবেন, সব সেভ দিয়ে যাবেন। ফাইনালি বলছে ফিনিশ কনফিগারেশন, তার মানে সে বলছে আমার হয়ে গেছে। এখন আমি যদি গো টু ইউর এসইউ ড্যাশবোর্ডে দেই তাহলে হচ্ছে আমার এই যে চলে আসলো ইউর এসইউতে, এখানে চলে আসলো। তার মানে আমার হয়ে গেছে। আমি যে ইউজ এসইউটা যেটা ইনস্টল করলাম সেটা এখন পরিপূর্ণ কাজ করবে আমার প্রতিটা পোস্টের সাথে বা আমার এক্সিস্টিং পোস্টের সাথে। এখন আমি যদি একটা পোস্ট করতে যাই, এই যে পোস্ট থেকে আমরা যদি পোস্ট করি তাহলে অ্যাড পোস্টে যাব, তাহলে দেখবেন একটা সিগন্যাল দিবে আমাকে, ইউজ এসইও এর একটা অপশন চলে আসবে যেটা আগে ছিল না। এই যে দেখেন এখানে একটা সিগন্যাল চলে আসছে, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল।
এখন একটা আছে রিডেবিলিটি আর একটা হচ্ছে এসইও অ্যানালাইসিস। দেখেন এসইও অ্যানালাইসিস রেড সিগন্যাল এবং রিডেবিলিটি গ্রিন আছে। তো রিডেবিলিটি জিনিসটা কি? এসইওটা তো আমি বুঝলাম, আমরা এসইওটা করব। রিডেবিলিটি মানে হচ্ছে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটা আসলে পড়তে কতটা সহজ হচ্ছে, পড়তে ইজি হচ্ছে কিনা, সেটা হচ্ছে রিডেবিলিটি। লাইনগুলো ঠিকঠাক আছে কিনা, ইজি কিনা, হ্যাঁ এই জিনিসটা। তো আপনি এসইও করার সময় এই বাম পাশে আইকন থেকেও সবগুলো কাজ করতে পারেন। আবার চাইলে এখান থেকে এটাকে উপর উঠাইতে পারেন। এই যে এখান থেকে আমরা চাইলে এই যে এখানে যে সরি, এখানে যে আইকনটা আছে এটাকে যদি আমরা টেনে উপরের দিকে নিয়ে আসি, তাহলে এই যে এখান থেকে আমরা ইনস্ট্রাকশন গুলো দেখতে পাবো। তো আমি যদি এখান থেকে দেখাতে চাই এসইও রিডেবিলিটি, রিডেবিলিটিতে প্রবলেম দেখাচ্ছে, এসইও তে প্রবলেম থাকবে, এই সবগুলো জিনিস আমাদের এখানে পরিপূর্ণ কমপ্লিট করতে হবে। যে প্রবলেম 14টা আছে, প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। এই সলভ করার কাজই হচ্ছে অন পেজ এসইওর কাজ। যতটুকু বললাম এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? এতক্ষণ যা না যা স্যার, বললাম। আচ্ছা, কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে। না স্যার, আপনার মনে হচ্ছে আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। তো আমরা এখন অন পেজ এসইওটা করব। তো যেহেতু নতুন করে একটা পোস্ট করব, তো আমরা জানি ওয়েবসাইট একটা পোস্ট করতে গেলে প্রথমেই একটা কি লাগে, টাইটেল লাগে। তো আমরা গত ক্লাসে যারা কন্টেন্ট রাইটিং এর ক্লাসগুলো করছেন, ম্যাডামের যে ক্লাসটা করছেন, ওইভাবে কন্টেন্ট রাইটিং করে দেন হচ্ছে আমরা এখানে পোস্ট করব। তো একটা কন্টেন্ট রাইটিং আমরা এআই দিয়ে এখন করে ফেলি, যেহেতু চ্যাট জিপিটি চলে আসছে, জেমিনি চলে আসছে। তো ওইগুলোর মাধ্যমে আমরা প্রম্পট দিয়ে করে ফেলি। তো চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, ডিপসিক বলেন, যেটাই ব্যবহার করেন না কেন, কন্টেন্ট সরাসরি ওখান থেকে কপি পেস্ট করা যাবে না। সেই কন্টেন্টটার প্লাগরিজম চেক করতে হবে, কন্টেন্টটা ঠিক আছে কিনা, কন্টেন্টটার মধ্যে কিওয়ার্ড ইন্টেন্সিটি ঠিক আছে কিনা, এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা, এগুলো সবকিছু আপনাকে চেক দিতে হবে। চেক দিয়ে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে বসাইতে হবে। অন পেজ এসইওর জন্য বা ওয়েবসাইটের কন্টেন্টের জন্য যদি সরাসরি বাই ডিফল্ট একটা কন্টেন্ট আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে ওয়েবসাইটে বসিয়ে দেন, তাহলে সেই কন্টেন্টটা নিয়ে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না। কারণ গুগলের সরাসরি নির্দেশনা দেওয়া আছে, চ্যাট জিপিটির মতো এআই টুলস থেকে সরাসরি কন্টেন্ট এনে কপি পেস্ট করে দিলে সে ওয়েবসাইট র্যাঙ্কিং দিবে না বা সে পোস্টটা র্যাঙ্কিং দিবে না। এটাকে ম্যানুয়ালি অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে, প্লাগরিজম চেক দিতে হবে, সবকিছু চেক করে দেন হচ্ছে আপনাকে এখানে ইম্পোর্ট দিতে হবে। আমরা ধরেন একটা পোস্ট করব, সেই পোস্টের জন্য একটা টাইটেল লাগবে। তো কিসের উপর আমরা পোস্টটা করব? ধরেন আমরা এখান থেকে ফিটনেস এন্ড হেলথ, হ্যাঁ এটা নিয়ে ধরেন আমরা একটা পোস্ট করব। তো আমরা এটা করার জন্য আমরা ধরেন চ্যাট জিপিটিতে গেলাম, যে আই ওয়ান্ট টু পোস্ট অ্যাবাউট ফিটনেস in my website. I want to post about fitness and health in my website. Please give me a SEO friendly title. দেখি সে কি টাইটেল দেয়। আচ্ছা, এই যে আমি একটা টিপস দিব, ধরেন সে আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে ফিটনেস এন্ড হেলথ নিয়ে যেহেতু তুমি কাজ করতে চাচ্ছ, তাহলে ফিটনেস এন্ড হেলথ এর উপর তুমি একটা কি করো, এখান থেকে চাইলে তুমি নিতে পারো এই যে জেনারেল হাই ট্রাফিক কিওয়ার্ড। দেখেন চ্যাট জিপিটি কিন্তু বলে দিছে আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে মানে এই টাইটেলটা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু এখানে সে হাই ট্রাফিক পাওয়ার কিছু কিওয়ার্ড সেখানে ইনক্লুড করে দিছে। ব্লগ স্টাইল, হ্যাঁ গ্রেট ফর এসইও এন্ড ক্লিকস, যদি এটার মাধ্যমে এসইও এবং ক্লিক পান। তো আমরা যদি এসইও ফ্রেন্ডলি করব, আমরা চাইলে এটাকে দিতে পারি ফিটনেস এন্ড হেলথ টিপস টু ইমপ্রুভ ইউর বডি এন্ড মাইন্ড। তার মানে আমার এই পোস্টে ফোকাস কিওয়ার্ড কোনটা বলতে পারবেন কেউ? ধরেন আমি এই টাইটেলটা নিব, এখানে ফোকাস কিওয়ার্ড কোনটা? The fitness and health. Fitness Yes. and health. হ্যাঁ, তাহলে এটাকে আমি একটু কপি করি, কপি করে দেন হচ্ছে আমার পোস্টে চলে যায়। এই যে এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। এখন এই টাইটেলটার উপর আমি চাচ্ছি ধরেন 700 ওয়ার্ডের একটা এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্টের আর্টিকেল দেওয়ার জন্য। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাব, বাট আপনারা এই কাজটা কখনোই করবেন না। আপনারা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যে ফর্মুলা গুলো আছে সবগুলো ফর্মুলা ব্যবহার করে তারপর হচ্ছে লিখবেন। আমি জাস্ট এখানে বললাম
I need 700 words SEO friendly article for my blog. Please check out. পারফেক্ট চয়েস সে হচ্ছে আমার এই যে আমি যে টাইটেলটা দিলাম সেই টাইটেলের উপর ডিপেন্ড করে সে হচ্ছে আমাকে এখন দিয়ে দিচ্ছে, কিছু টিপস দিচ্ছে। এই টিপস গুলোই আমি আমার ওয়েবসাইটে পোস্ট করবো। তো এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি প্লাগরিজম চেক দিবেন, মানে কোনো কন্টেন্ট কোনো ওয়েবসাইট থেকে চুরি করলো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এগুলো আমরা চেক দিব। তো এতটুকু নিলাম আমি। আবার যদি একটু কপি করি এখান থেকে, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে এতটুকুকে কপি করলাম, কপি করে এটাকে একটু কেটে দিই। আমি ওয়েবসাইটে চলে গেলাম, এই যে এখানে পোস্টটা করে দিলাম। তাহলে দেখেন এখানে আমার টাইটেল গেল, এটা হচ্ছে হেডিং 1। আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এটাকে হেডিং 1 হিসেবে আপনি ধরতে পারেন। দেন হচ্ছে এগুলোকে এই যে এটা এটা কি লেখা, এটা হেডিং 2 আর এটা হচ্ছে হেডিং 1। তো একটা ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করি, মনে রাখবেন হেডিং ট্যাগ সবসময় 6টা হয়। এটা আমি অনেক সময় অনেকজনকে জিজ্ঞাসা করি, বলতে পারেন হেড 1, হেড 2, হেড 3, হেডিং 4, এভাবে হচ্ছে আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এভাবে কাজ করবো। দেখেন টাইটেল দিলাম, সবকিছু দিয়ে ফেললাম। এখন আমি হচ্ছে এটা নিয়ে অন পেজ এসইও কাজগুলো পরিপূর্ণ করবো আর কি। এখন কন্টেন্ট দিলাম, টাইটেল দিলাম, এখন কি কি করলে এটা আমার অন পেজ এসইও হবে সেটার দিকে আমার ফোকাস দিতে হবে। আচ্ছা, কে কি বলতেছেন দেখি, রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? কি নতুন নাকি আপনি? ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে না, গ্রুপে নাই আপনি? স্যার আবার একটু বলে দেন স্যার, আমিও নতুন স্যার। এতদিন কোথায় ছিলেন আপনি? স্যার আমার পরীক্ষা, তারপরে মানে যে শহরের কাজ ছিল তো ক্ষেত লাগানি স্যার, এই জন্য কয়েকদিন আসতে পারিনি। তো এটা ক্লাসে না বলে আপনার বেসমেন্টে যারা ক্লাস করে তাদেরকে জিজ্ঞাসা করা যায় না? যখন অফলাইন ক্লাস করছেন তাদেরকে জিজ্ঞাসা করলেই তো হয় যে ক্লাসের রেকর্ড গুলো কোথায় পাবো, অ্যাক্সেস দিয়ে দেন, তাহলেই তো দিয়ে দেয়। স্যার আমি প্রশ্ন করিনি স্যার, অন্য আরেকজন বলছে। হুম। আমি বলি নাই স্যার, আরেকজনে বলছে হয়তো আর কি, রেকর্ডেড ক্লাসগুলোর কথা। আচ্ছা, ঠিক আছে। সব প্রতিদিন দিলে আমাদের সমস্যা নেই। মনে হয় যে নতুন কেউ একজন দিয়ে দেন তো এখানে লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ এর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন, না হয় ভিডিওর লিঙ্ক যদি আপনাদের কাছে সাজানো থাকে দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো আমাদের এই কাছে দিয়ে দাও। ঠিক আছে, এই পোস্টটাকে যদি এখন আমরা অন পেজ এসইও করতে যাই, তাহলে এই যে নিচের দিকে আমি এটা টেনে নিয়ে আসলাম। এখন প্রথমে বলছে ফোকাস কি প্রেস। ফোকাস কি প্রেস মানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আপনি এই পোস্টটাকে কোন কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্কিং করতে চান, তো সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা জানি যে আমরা এই কিওয়ার্ডটা কি দিয়েছিলাম, ফিটনেস এন্ড হেলথ। তাহলে ফিটনেস এন্ড হেলথ এটাকে আমি কপি করব, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিব। তাহলে দেখেন ফিটনেস এন্ড হেলথ দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা অরেঞ্জ হয়ে গেছে, রেড থেকে অরেঞ্জ চলে আসছে। তারপর যদি নিচের দিকে যাই, এই যে বলে দিচ্ছে যে আমার ওয়েবসাইটটা যখন গুগলে ইন্ডেক্স হবে বা আমার পোস্টটা যখন ইন্ডেক্স হবে তখন কিভাবে মানুষের কাছে যাবে। এই যে আমার টাইটেলটা এভাবে যাবে, এটা হচ্ছে মোবাইলে দেখা যাবে, এটাতে যদি ক্লিক দিই ডেস্কটপে এভাবে দেখা যাবে, এই জিনিসটা এখানে লেখা। তো এখানে কিন্তু এই যে লেখা প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, আমরা কিন্তু মেটা ডেসক্রিপশন এখনো দিই না, এগুলোকে সাজাইতে হবে। তো আমরা ফোকাস কিওয়ার্ড দিলাম। পরের অপশনটা হচ্ছে এসইও টাইটেল, বলতেছে যে এখানে টাইটেল দাও, তোমার টাইটেল। তো আমরা তো অলরেডি এখানে একটা টাইটেল দিছি পোস্টে, এই টাইটেলটাকেই কপি করে আমরা হচ্ছে এসইও টাইটেলে এখানে দিয়ে দিব। তাহলে এইগুলোকে এইভাবে ডিলিট করে দিব, ডিলিট করে এখানে এসইও টাইটেলটা দিয়ে দিব। এই যে দেখেন এখানেও গ্রিন সিগন্যাল চলে আসছে। তারপর হচ্ছে স্লাগ। স্লাগ মানে কি? স্লাগ মানে হচ্ছে ইউআরএল। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি এখানে ফিটনেস এন্ড হেলথ লিখে সার্চ করি আর যদি ইন্টার দেই, তাহলে আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো এখানে আসে, দেখেন তাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কের পর কিন্তু এখানে ফিটনেস নামে একটা ওয়ার্ড আছে। আপনি যদি এখানে যান, এখানেও দেখেন এই যে ফিটনেস নামে একটা ওয়ার্ড আছে। এই যে তার ফোকাস কিওয়ার্ডের সাথে মিল রেখে সে কি করছে, একটা স্ল্যাগ তৈরি করছে। এই স্ল্যাগটা আমরাও তৈরি করছি। তো এই স্ল্যাগটা আমরা তৈরি করার জন্য আমরা চাইলে এই যে এটা কি, এই যে এসইও টাইটেলটা আছে এটাকে যদি কপি করে এখানে দেই তাও হবে। এই যে ফিটনেস এন্ড হেলথ, এটা স্ল্যাগ হিসেবে এখানে হয়ে যাবে। দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন।
এখন বলতে পারেন মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে শর্ট সামারি। আমি যে পোস্টটা করতেছি, আমি যে কন্টেন্টটা রাইট করলাম, যে কন্টেন্টটা নিয়ে আমি কাজ করতেছি, এটা সারমর্মটা কি? আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি, যে সারমর্ম সারাংশ যেগুলো পড়ে আসছি, সেটা সারমর্মটা কি হতে পারে, মেটা ডেসক্রিপশন কি হতে পারে। তো যেহেতু আমরা চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্টটা তৈরি করছি, তাহলে চ্যাট জিপিটি কে বললেই কিন্তু সে আমাকে দিয়ে দিবে। তাহলে তাকে যদি বলি, নাও গিভ মি মেটা ডেসক্রিপশন ফ্রম দিস কন্টেন্ট, এই কন্টেন্টটা থেকে আমাকে মেটা ডেসক্রিপশন দাও। তাহলে দেখেন এই যে সে এসইও অপটিমাইজ মেটা ডেসক্রিপশন অপশন দিয়ে দিচ্ছে, এই যে 1 দিচ্ছে, 2 দিচ্ছে। এখন আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস বলে দেই, মেটা ডেসক্রিপশন যখনই দিবেন, সেই মেটা ডেসক্রিপশনের জন্য আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে। দেখেন এখানে লেখা আছে ডিসকভার প্র্যাকটিক্যাল ফিটনেস এন্ড হেলথ। এই যে এখানে একটা কি দেওয়া, ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা। এখন আমরা এই কিওয়ার্ডটাকে দেওয়ার জন্য এটাকে সরাসরি কপি করব, কপি করে সরাসরি এখানে এসে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে দিব। দেখেন এটাও প্রিন্ট চলে আসছে। তাহলে এসইও টাইটেল দিলাম, স্ল্যাগ দিলাম, মেটা ডেসক্রিপশন দিলাম। এখন দেখেন আমাদের এসইও গ্রিন হয়ে গেছে, রিডেবিলিটিও গ্রিন হয়ে গেছে। বাট এই গ্রিন হয়ে যাওয়াই মানে যে আমার ফুল অন পেজ এসইও হয়ে গেছে তা কিন্তু না। আমরা জাস্ট বেসিকটা করলাম। এখন নিচের দিকে আসার পর এই যে এসইও অ্যানালাইসিস যে অপশনটা আছে, এইটা থেকে আবার সবকিছু করতে হবে। দেখেন এখানে প্রবলেম কয়টা দেখাচ্ছে, 5টা। তাহলে এই কাজগুলো কিভাবে হলো? এগুলো তো আমরা করি নাই। এগুলো আমরা যখন কন্টেন্ট রাইটিং করছি, সেই কন্টেন্ট রাইটিং এর বাই ডিফল্ট হিসেবে চলে আসছে এখানে, যেহেতু আমরা এআই অপটিমাইজ করছি। আচ্ছা কি কি হয়েছে এগুলো যদি আমরা একটু দেখি। প্রথমে বলছে কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, বলতেছে তুমি যে কন্টেন্টটা দিছো এখানে, এই কন্টেন্টের ইন্ট্রোডাকশনে তোমার ফোকাস কিওয়ার্ডটা আছে। দেখেন এখানে যদি ফোকাস, এই যে এখানে যে আমি ভূমিকাটা দিছি, এই ভূমিকাতে যদি আমার ফোকাস কিওয়ার্ড না থাকতো, তাহলে এই প্রবলেমটা আমার কাছে দেখাইতো যে কি প্রেস নট ফাউন্ড ইন ইন্ট্রোডাকশন। তাহলে আমার যেহেতু কি প্রেসটা পেয়ে গেছে, এই যে দেখেন এখানে লেখা আছে ফিটনেস এন্ড হেলথ ইন্ট্রোডাকশনে পেয়ে গেছে, তার মানে এই প্রবলেম সলভ। তারপর বলছে কি কি প্রেস ডেনসিটি, বলছে তোমার কি প্রেস ডেনসিটিও ঠিক আছে। মানে এই ফুল কন্টেন্টটার মধ্যে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে, সেই ফোকাস কিওয়ার্ডটা 10 বার পাওয়া গেছে, যেটা গুড, মানে গ্রেট, ঠিক আছে। এটা যদি বেশি হয়ে যেত, তাহলে সে অ্যালার্ট দিত যে বেশি হয়ে গেছে, এটাকে কমিয়ে নিয়ে আসো। বা এটা যদি কম হয়ে যেত, তাহলে সে বলতো যে আরো একটু বাড়িয়ে দাও, তাহলে তোমার জন্য এটা ভালো হবে। তারপর কি বলছে, কি প্রেস ইন এসইও টাইটেল, বলছে কি যে তোমার এসইও টাইটেলের কি প্রেস ঠিক আছে। মানে এসইও টাইটেলের মধ্যে তোমার ফোকাস কিওয়ার্ড আছে, এটা লেন্থ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই যে কি প্রেস লেন্থ যতটুকু দিলাম, এটা মোটামুটি ঠিক আছে। কি প্রেস ইন মেটা ডেসক্রিপশন, আমি যে মেটা ডেসক্রিপশন দিলাম, সেই মেটা ডেসক্রিপশনে আমার ফোকাস কিওয়ার্ডটা আছে, তার মানে সে সেটা বলতেছে। মেটা ডেসক্রিপশন লেন্থ। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা যখন অন পেজ এসইও করি, সেই অন পেজ এসইওর টাইটেলটা কত ক্যারেক্টার্স হয়, কেউ বলতে পারবেন? স্যার 40 থেকে 60 ক্যারেক্টার লাগে তো। স্যার 60, সর্বোচ্চ 60। সর্বোচ্চ 60, 50 থেকে 60 হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। সবসময় মনে রাখবেন যে হেডিং ট্যাগ আমরা সবসময় চেষ্টা করব 50 থেকে 60 ক্যারেক্টার্স এর মধ্যে রাখার জন্য। তো এখন আবার বলছে যে মেটা ডেসক্রিপশন লেন্থ আবার ঠিক আছে। এখন মেটা ডেসক্রিপশন লেন্থ কত হয় বলেন? স্যার 160 155। 100 এটাও 160 পর্যন্ত হয়, 140 থেকে 160, এটার মধ্যে করলে আপনার রেজাল্টটা ভালো আসবে। তারপর বলছে প্রিভিয়াসলি ইউজড কি প্রেস, ইউ হ্যাভ নট ইউজ দ্য কি প্রেস বিফোর, ভেরি গুড। মানে আমি আমার এই ওয়েবসাইটে অন্য কোনো পোস্টে এই কিওয়ার্ডটা ব্যবহার করি নাই, তো এটা ভালো। এটা আমাদের ফলো রাখতে হবে যে অন্য কোনো পোস্টে যেন একই কিওয়ার্ড ব্যবহার না করা হয়। তাতে করে কি হবে, আমার এই পোস্টটা এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক করতে হেল্প করবে। তারপর হচ্ছে সিঙ্গেল টাইটেল, বলতেছি ইউ ডু নট হ্যাভ মাল্টিপুল H1 হেডিং। মানে আমি হেডিং 1 শুধুমাত্র একটা দিচ্ছি, আপনি যদি মাল্টিপুল দিয়ে ফেলেন তাহলে এই প্রবলেমটা দেখা। তারপর বলছে কি প্রেস ইন স্ল্যাগ, স্ল্যাগ মানে কি, ওই যে বললাম ইউআরএল। আপনি যে ইউআরএলটা তৈরি করবেন এখানে, এই যে ওয়েবসাইটের পর যে ইউআরএলটা তৈরি করবেন, সে ইউআরএল এ যেন প্রিপেজটা কি থাকে, যুক্ত থাকে, সেটা দেখতে হবে। তারপর হচ্ছে কমপ্লিটিং লিঙ্ক, দেয়ার আর নো লিঙ্কস হুইচ ইউর কি প্রেস বা সিনোনিম, এসব জায়গায় আমরা কোনো ধরনের লিঙ্ক দিই নাই, সেটাই বলছে। টেস্ট লেন্থ,
আমার ওয়েবসাইট টেস্ট লেন ঠিক আছে। দেখেন আমি তার কাছে 700 ওয়ার্ড চাইছিলাম, যদিও 700 ওয়ার্ডই দিয়েছে, আমি নিচের অংশটুকু নেই নাই, ওই যে উপসংহার যেটা ছিল সেটা আর আমি নেই নাই। এসইও টাইটেল লেন গুড জব। তার মানে দেখেন একটা কন্টেন্ট লেখাতে সেই কন্টেন্টের মধ্যেই বাই ডিফল্ট অন পেজ এসইওটা অনেকটা হয়ে আছে। এখন প্রবলেম কি কি আছে, এই প্রবলেম গুলো আমরা সলভ করবো। তবে প্রত্যেকটা প্রবলেম সলভ নাও হতে পারে, যদি না হয় দুই একটা প্রবলেম থাকতেই পারে, সেটার জন্য ক্লায়েন্ট কোনো ঝামেলা আপনার সাথে করবে না। আচ্ছা, প্রথমে প্রবলেমটা কি বলছে, আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কটা কি? আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে বাহিরের কোনো লিঙ্ক। সে বলতেছে এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্ক, সে বলতেছে তোমার এই পোস্টটাকে যদি ফুল অন পেজ এসইও করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আউটবাউন্ড বা বাহিরের কোনো একটা লিঙ্ক এই পোস্টের সাথে যুক্ত করতে হবে। এখন কথা হচ্ছে কোন পোস্ট বা কোন পোস্টের লিঙ্কটা আমরা যুক্ত করব। অবশ্যই সিমিলার লিঙ্ক, মানে আপনি যেহেতু ফিটনেস এন্ড হেলথ নিয়ে পোস্ট করেছেন, তাহলে এই ফিটনেস এন্ড হেলথ কে কপি করে আমরা যদি গুগলে সার্চ করি, সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের সাথেই আমরা আউটবাউন্ড লিঙ্ক তৈরি করব। অনেকে আমরা ভুল করি, যে আমরা কি করি, জাস্ট বোঝানোর জন্য 10 নাম্বার 5 নাম্বার পেজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক তৈরি করি। করবেন না এটা। আপনার ফোকাস কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের লিংকের সাথেই আপনি আউটপুটটা তৈরি করবেন। এই যে এখানে ফিটনেস এন্ড গাইড নিয়ে একটা তথ্য আছে, তাহলে এটাকে আমি কপি করি, কপি করে আমার পোস্টে চলে যাই। তো পোস্টে গিয়ে কোনো একটা জায়গায় ধরেন এটাকে অ্যানকর করে দিতে হবে। অ্যানকর মানে হচ্ছে ওই যে টেক্সট টেবল করে দিতে হবে। তো এখানে এসে ধরেন এই যে মেন্টাল হেলথ লেখা আছে, এখানে দেখি কোন কিওয়ার্ডটা করা যায়। এখানে আহ আপনি চাইলে ওই যে ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে এগুলো ধরতে পারেন, এই যে কিওয়ার্ড গুলোকে ধরতে পারেন। ধরেন এটাকে আমি দিলাম, বা এটাকে না দিই, অন্য কিছুতে দিই। ওভারঅল এই যে হেলদি ফ্যাটস, ধরেন এটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি, এটাকে সিলেকশন করলাম, এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ক চুজ করলাম, এখান থেকে ইউআরএলটাকে দিয়ে জাস্ট ইন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখবেন এই প্রবলেমটা আর দেখাবেন। আমরা যদি একটু বড় করি এখান থেকে, তাহলে দেখেন এই যে প্রবলেম 5-এর থেকে 4 হয়ে গেছে। তার মানে আউটবাউন্ড যে লিঙ্কের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, এখন বলছে কি কি প্রেস ইন ইমেজ অল্টার ট্যাগ, মানে আমি তো ইমেজই দিই নাই, তো সাধারণত প্রবলেম তো দেখাবে। এই যে পরের প্রবলেমটা দেখান, দেখেন এখানে লেখা আছে ইমেজ, যে আমার এই পোস্টে কোনো ধরনের ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমরা যদি ইমেজ দিতে চাই, তাহলে গুগলে গিয়ে সার্চ করব ফিটনেস এন্ড হেলথ, এখানে কি ইমেজে যাব, যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। তবে মনে রাখবেন, আপনি যখন নর্মালি আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, কখনোই গুগল থেকে এভাবে ইমেজ কালেক্ট করা যাবে না। তো ইমেজ গুলো চেষ্টা করবেন এআই থেকে কালেক্ট করতে, ক্যানভা আছে বা ডিজাইনারের মাধ্যমে ইমেজ গুলো তৈরি করে নেবেন। কারোর ইমেজ সরাসরি কপি করা যাবে না, বিশেষ করে গুগল থেকে। গুগল থেকে কপি করলে এগুলো কপিরাইট ইস্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সো একটু আমরা মাথায় রাখবো, মাথায় রেখে কাজ করবো। এই যে ইমেজ আমি ডাউনলোড করলাম, এখন এই ইমেজটা আমি কোথায় অ্যাড করবো, লাইক ধরেন অনেকে কি করে এই হেডিং ট্যাগের পরে ইমেজ দেয়, এটা করবেন না, এই ইন্ট্রোডাকশনের পরে দেন বা দুই একটা প্যারাগ্রাফের পরে দেন। এখানে আমি যদি দিতে চাই জাস্ট একটা স্পেস দিলাম। এখন এই যে স্পেসের এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে আমি জাস্ট ইমেজ যাব, আপলোডে যাব, দেন হচ্ছে আমি যে ইমেজটা ডাউনলোড করলাম এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার ইমেজ তো এসইও করলেন। অনেক সময় আপনারা শিখে আসছেন যে ইমেজও এসইও করতে হয়। তো ইমেজ এসইও করার জন্য যেটা করতে পারেন, ডাউনলোডে যাবেন, এটা আপনারা সবাই জানেন, ইমেজের নামটা আগে এডিট করে নেবেন এখান থেকে। যদিও বর্তমানে ইমেজ এসইওটা তেমন একটা কাজ করে না। এখান থেকে লাইক ধরে আমি দিয়ে দিলাম যে ফিটনেস এন্ড হেলথ থেকে আমরা সরাসরি কপি পেস্ট করি, তাহলে তাড়াতাড়ি যাবো। এখান থেকে ফিটনেস এন্ড হেলথ এটা করে দিলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে ওই যে প্রপার্টিজ থেকে ডিটেলস চেঞ্জ করতে পারেন। আহা, এখান থেকে সমর থেকে যে প্রপার্টিজ থেকে যে ডিটেলস থেকে আপনি এখানে এই যে স্টার বসাতে পারেন। 5 স্টার দিয়ে দিলেন, কি কি ট্যাগ দিতে চান, হ্যাঁ 5 স্টার দিবেন, টাইটেল দিয়ে দিলেন, ডেসক্রিপশন দিয়ে দিলেন, দেন হচ্ছে ট্যাগ দিবেন, কোন কোন ট্যাগে এটাকে করাতে চান, তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিন, তাহলে পেয়ে যাবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তবে আমি ইমেজ এসইওর সাথে কখনোই একমত না।
অনেকেই বলে যে এটা দিয়ে খুব র্যাঙ্কিং এর কাজ করে, আসলে খুব একটা কাজ করে না, তবে করে নেওয়া ভালো। আপনি চাইলে এভাবে ইমেজ এসইউটা করে দেন হচ্ছে আপলোড করে নিন। আমরা এখানে যাই, তো ইমেজটা আপলোড করলাম, তো ইমেজ আপলোড করলাম, বাট ইমেজের ব্যাক এন্ডে কিন্তু আমি কোনো ধরনের অল্টা টেক্সট বসাইনি। তো এখান থেকে আমি অল্টা টেক্সট বসাবো। ইমেজটাকে যদি চুজ করি, এটাকে একটু নিচে নামিয়ে দিই। সিলেকশন হচ্ছে না। আমি ইমেজটাকে আবার ডিলিট করে দিচ্ছি, ওয়েট। স্যার আপলোড করার সময় অল্টার টেক্সট নাই। হ্যাঁ, ওইটাই করবো। এখানে আমার কিবোর্ডটাও প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে এখান থেকে ক্লাসে যাব, ইমেজে যাব, দেন হচ্ছে আপলোড, এই যে ইমেজ আপলোড দিব, এই যে দেখেন চলে আসছে অল্টারনেটিভ টেক্সট। এটা আসবে, এটা ওই যে অনেক সময় সিলেকশনের কারণে আসে না। তো এখানে আমরা কি দিব, ফিটনেস এন্ড হেলথ। আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব, শেষ, কাজ শেষ। এটাকে আর এন্টার দিতে হবে না, এই তো হয়ে গেল। এখন আমরা যদি এটাকে একটু উপরে উঠাই, তাহলে দেখেন এই প্রবলেমটাও চলে গেছে। তাহলে গুড রেজাল্ট কয়টা আসছে, 15টা। এখন বলছি ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে কি? ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে যে নিজেরই ওয়েবসাইটে ধরেন ফিটনেস এন্ড হেলথ নিয়ে আমি আলোচনা করতেছি, অন্য একটাতে ধরেন আমি স্কিন কেয়ার নিয়ে ধরেন একটা পোস্ট করলাম, সেই স্কিন কেয়ারের পোস্টের যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দিতে পারি। যে ধরেন লার্ন মোর, ভিজিট হেয়ার, এই ধরনের কিছু, ভিজিট হেয়ার ফর মোর ডিটেলস, আমরা এরকম দেই না অনেক জায়গায়, চাইলে এভাবেও দিতে পারি। আমি বুঝানোর জন্য আপাতত জাস্ট ওয়েবসাইটের যে মেইন ইউআরএলটা আছে এটাকে কপি করে ধরেন এখানে হেলথ বেনিফিট ওয়ার্ডটাকে জাস্ট আমি হচ্ছে এখান থেকে করে দিলাম, তাহলে এই প্রবলেমটা আশা করি চলে যাবে। এখন আমরা যদি উপরে উঠাই, তাহলে দেখেন এই প্রবলেমটাও নাই। এখন একটা প্রবলেম দেখা দিচ্ছে, কি বলছে, কি প্রেস ইন সাবহেডিং। বলতেছে ইউজ মোর কি প্রেস অর সিনোনিম ইন ইউর হেডিং টু, হেডিং 3 এন্ড সাবহেডিং। বলতেছে যে তুমি যে হেডিং ট্যাগ গুলো দিছো, অর্থাৎ এই যে যেগুলো দিছো এগুলোর মধ্যে কি প্রেস শর্ট আছে, মানে স্টে অ্যাক্টিভ উইথ রেগুলার এক্সারসাইজ। আমরা যদি এটাকে একটু কপি করি, দেখি এই প্রবলেমটা যায় কিনা। অনেক সময় সিনোনিম অ্যান্টোনিমও বসাইতে হয়, লাইক বোঝানোর জন্য ফিটনেস এন্ড হেলথ এখানে একটা দিলাম, আহ এখানেও দিলাম, লাইক ধরেন কমা দিয়ে দেখি এটা যায় কিনা প্রবলেমটা। এই যে চলে গেছে, দেখছেন? তাহলে দেখেন আর কোনো প্রবলেম আমার নাই। তার মানে অন পেজ এসইও করার জন্য ইউজড এসইও দিয়ে যতগুলো প্রবলেম ছিল প্রত্যেকটা প্রবলেম আমরা এটার মাধ্যমে সলভ করে ফেলছি। তো প্রত্যেকটা সলভ হয়ে যাওয়াই মানে কি, যে আপনার অন পেজ এসইও কমপ্লিট। এখন দেখেন ওই যে বলতেছে প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস, প্রিমিয়ামটা করতে গেলে তখন আপনাকে আরো কিছু আইডিয়া দিবে, এই যে এখানে যেগুলো আছে এইগুলো কাজ করতে দিবে আরো কিছু। তো এটা দিয়ে আপনি পরিপূর্ণ ধরেন 80 থেকে 90% আপনি কাজ করে ফেলতে পারবেন। এখন দেখেন এসইও রিডেবিলিটি আমার সবই ওকে আছে। এখন কি বাকি? এখন আপনি চাইলেই পাবলিশ করতে পারবেন না, এখনো আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে এই যে ফিচার্স ইমেজ দিবেন, মানে থাম্বনেল ইমেজ কোনটা হবে। আপনি চাইলে থাম্বনেল ইমেজ আরেকটা বানিয়ে নিতে পারেন, আমি বোঝানোর জন্য এটাই দিলাম। তো থাম্বনেল ইমেজ দেওয়ার সময়ও এখানে এই যে অল্টা টেক্সট দিতে বলছে, এখানে ফোকাস কিওয়ার্ডটা দিব, টাইটেলে এটাই আছে, ক্যাপশনে এটাও দিয়ে দিব, ডেসক্রিপশনও সেম জিনিস দিয়ে সেট ফিচার্স ইমেজ। এরপর হচ্ছে নিচের দিকে যদি আসি, ক্যাটাগরি, যেহেতু আবার এই ওয়েবসাইটে ক্যাটাগরি ক্রিয়েট করা নাই, আপনি কোন ক্যাটাগরিতে আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে মানে ওয়েবসাইটের পুস্টটা দেখাইতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এবং কোন কোন ট্যাগে আপনি আপনার পুস্টটাকে আরো সামনে রিচ করাতে চান সেটাও এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এইগুলো নিয়ে আমি আলোচনা করছি আগে, আপনাদের সাথে আলোচনা করছি অলরেডি, যে কোন কোন ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব, কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে আমরা কাজ করতে পারি, এগুলো নিয়ে ওভারঅল আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনারা কিওয়ার্ড রিসার্চ গুলো দেখবেন, কিওয়ার্ড রিসার্চ করে দেন হচ্ছে আমরা ফিটনেস এন্ড হেলথ এর উপর যেসব কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি সেই সব ট্যাগ গুলো আপনারা এখানে দিয়ে দিন, দিয়ে জাস্ট এখানে যদি আমরা পাবলিশ দেই তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট এখান থেকে পাবলিশ, স্যার তাহলে আমাদের বলেন। 10 মিনিট ব্রেক দিতে চাই। ব্রেক আর দিব না, শেষ করে দিব একবারে। আচ্ছা, এতটুকু আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার, আলহামদুলিল্লাহ। এখন ইউজটা ঠিক যেভাবে কাজ করে র্যাঙ্কমেটটাও সেম একই ভাবে কাজ করে। র্যাঙ্কমেটটার কাজটা কি, আপনি ওই যে আবার ধরেন ব্যাকএন্ডে আসলেন, ব্যাকএন্ডে এসে আপনি
প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে আগে ইনস্টল প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে গিয়ে আপনার কাজ হচ্ছে এই যে এতক্ষণ যেটা দিয়ে করলাম ইউএসটি দিয়ে, তো ইউজটাকে আপনি কি করবেন, এটাকে হচ্ছে ডিএক্টিভ করে ফেলবেন, এই যে এখান থেকে ডিএক্টিভ করে ফেলবেন। ডিএক্টিভ করার পর তারপর হচ্ছে আবার অ্যাড প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইনে গিয়ে আপনি হচ্ছে র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল দিন, এই যে র্যাঙ্ক ম্যাথ যেটা আছে এটাকে ইনস্টল দিবেন। তো র্যাঙ্ক ম্যাথটাও সেম একই ভাবে কাজ করে। আপনি যখন এই যে পুস্টে যাবেন, আমি যদি এখন পুস্টে যাই তাহলে কিন্তু এই যে দেখাচ্ছে এখানে দুইটাই গ্রিন, আর র্যাঙ্ক ম্যাথ এখানে স্কোর দেখাবে, একই জিনিস। তো যখন আপনি এসইউ করতে যাবেন, এই যে এডিটে যখন যাবেন, তখন র্যাঙ্ক ম্যাথটা এই বাম পাশে দেখাবে যে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করো, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করো, হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে সবকিছু দেখাবে। এই যে এখানে যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা এভাবে ক্লিক দিবেন, এখানে ফোকাস কিওয়ার্ড দিতে বলবে, টাইটেল দিতে বলবে, মেটা ডেসক্রিপশন দিতে বলবে, হ্যাঁ কমন এসইউ কি কি প্রবলেম আছে এই জিনিসগুলো দিতে বলবে, দিলেই আপনার এখানে স্কোর বাড়বে। তো লিস্ট 80% স্কোর যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে ওই 80 দিয়ে আপনি হচ্ছে এখানে কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা, আমি যেহেতু ইউজ দিয়ে দেখাইছি, আপনারা র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করবেন, নেক্সট ক্লাসে আসার আগে র্যাঙ্ক ম্যাথ ট্রাই করবেন।